সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের আবারও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে চতুর্থ দফায় তাদের রিমান্ড দেওয়া হলো। বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের রিমান্ড দেওয়া হয়েছে। এবারে জানাবো আন্দোলনে নিহত পরিবার পাবে 5 লাখ টাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে 5 লাখ টাকা দেওয়ার এবং আহতদের প্রত্যেককে সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। জানাবো জাতিসংঘের ই-গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের উন্নতি। ই-গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 0.6570 ভ্যালু অর্জন করে 11 ধাপ এগিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ই-পার্টিসিপেশন সূচকে 5 ধাপ এগিয়েছে ঢাকা। 2003 সালের পর এবারই সর্বোচ্চ ভ্যালু অর্জন করেছে বাংলাদেশ। এদিকে সাইফুল আলমের গৃহকর্মীর ব্যাংক অ্যাকাউন্টে 16 কোটি, তাহলে তাদের অ্যাকাউন্টে কত? বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। গ্রুপটির কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্য এবং তাদের প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন সময় বিপুল অর্থ জমা পড়েছে। এর মধ্যে কেবল সাইফুল আলমের গৃহকর্মীর ব্যাংক অ্যাকাউন্টেই প্রায় 16 কোটি টাকা জমা হওয়ার তথ্য পাওয়া গেছে। এবারে থাকছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হয়ে আলী রিয়াজের ফেসবুক স্ট্যাটাস। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিয়ন স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর আলী রিয়াজ। বুধবার এ সংক্রান্ত আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। দায়িত্ব পাওয়ার পর অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন তিনি। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। লেবাননে শত শত ওয়াকি-টকিতে বিস্ফোরণ, নিহতের সংখ্যা বেড়ে 20। লেবাননে পেজার বিস্ফোরণের 12 জনের মৃত্যুর ঘটনার একদিন পার না হতেই এবার দেশজুড়ে ওয়াকি-টকি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রথমে 14 জন নিহত হবার কথা থাকলেও পরে এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 20 জনে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের আবারও 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে চতুর্থ দফায় তাদের রিমান্ড দেওয়া হলো। বৃহস্পতিবার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের রিমান্ড দেওয়া হয়। এদিন কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তাদের এই মামলায় গ্রেপ্তার দেখানো সহ 7 দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমান তাদের 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 13 আগস্ট নৌপথে পালানোর সময় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর 3 দফায় তাদের 25 দিনের রিমান্ডে নেওয়া হয়। আন্দোলনে নিহত পরিবার পাবে 5 লাখ টাকা, আহতরা পাবে যত। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের প্রত্যেক পরিবারকে প্রাথমিকভাবে 5 লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে সর্বোচ্চ 1 লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বুধবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়। জানা গেছে, আহতদের ক্ষতিপূরণের অর্থ যত দ্রুত সম্ভব প্রদান করা হবে এবং ঢাকায় অনুষ্ঠেয় স্মরণসভায় শহীদ পরিবারের হাতে চেক তুলে দেওয়া হবে। সভায় প্রধান উপদেষ্টা নেতৃত্বাধীন কমিটির সমাজের সব পর্যায়ের মানুষ, বিদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন সংস্থা ও ব্যবসা প্রতিষ্ঠানের প্রতি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের অনুদান প্রদানের আহ্বান জানায়। কমিটির ফাউন্ডেশন পরিচালনার জন্য একটি অফিস স্পেস এবং স্বেচ্ছাসেবক খুঁজে বের করবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এছাড়া সবাই জুলাই আগস্ট গণজাগরণের সমস্ত ভিডিও, ছবি, মৌখিক ইতিহাস এবং অন্যান্য নথি ও স্মৃতিচিহ্ন সংরক্ষণ আর্কাইভ করবার সিদ্ধান্ত হয়েছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস সভায় জানান, যে কোনো পরিমাণ অনুদানের অর্থ নথিভুক্ত করা উচিত এবং তাদের তালিকা সংরক্ষণ করতে হবে। তিনি বলেন, সম্ভব হলে তাদের নাম ফাউন্ডেশনের ওয়েবসাইটে প্রকাশ করা উচিত। ডক্টর ইউনূস বলেন, এই ফাউন্ডেশন গঠন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। একে সফল করতে আমাদের কঠোর পরিশ্রম করতে হবে। প্রধান উপদেষ্টা আরও জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে যে ক্ষতিপূরণ দেওয়া হবে তা সরকারের চিকিৎসা ব্যয়ের অতিরিক্ত হিসেবে দেওয়া হবে।
জাতিসংঘের ই গভর্নমেন্ট সূচকে বাংলাদেশের উন্নতি। ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে 0.6570 ভ্যালু অর্জন করে 11 ধাপ এগিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ই পার্টিসিপেশন সূচকে 5 ধাপ এগিয়েছে ঢাকা। 2003 সালের পর এবার সর্বোচ্চ ভ্যালু অর্জন করেছে বাংলাদেশ। মঙ্গলবার 17 সেপ্টেম্বর বাংলাদেশের সময় সন্ধ্যায় নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে এই ইন্ডেক্স প্রকাশ করা হয়েছে। ইজিডিআই 2024 অনুযায়ী চলতি বছরের স্বল্পোন্নত দেশগুলোর মধ্যে সর্বোচ্চ ইজিডিআই মান নিয়ে বাংলাদেশ এগিয়ে রয়েছে। বিশ্বের মোট 193টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন 100তম। 2022 সালে ছিল 119তম। অন্যদিকে ই পার্টিসিপেশন সূচকে একই সংখ্যক দেশের মধ্যে বাংলাদেশ এখন 70তম। 2000 সালে ছিল 75তম অবস্থানে। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর অনলাইন সেবা প্রদান, আইন এবং পলিসি কাঠামো, ই পার্টিসিপেশনের অবস্থার পাশাপাশি টেলিযোগাযোগ অবকাঠামো, হিউম্যান ক্যাপিটালকে মূল্যায়ন করে ই গভর্নমেন্ট ডেভেলপমেন্ট ইন্ডেক্সে তৈরি করা হয়েছে। চলতি বছর ইজিডিআই অর্জনে শীর্ষে রয়েছে ডেনমার্ক, এস্তোনিয়া ও সিঙ্গাপুর। দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপ 94, ভারত 97, শ্রীলঙ্কা 98, ভুটান 103 আর নেপাল রয়েছে 119তম স্থানে। এসালম গ্রুপের অনিয়ম, সাইফুল আলমের গৃহকর্মীর ব্যাংক অ্যাকাউন্টে 16 কোটি, তাদের অ্যাকাউন্টে কত? বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এসালম গ্রুপ। গ্রুপটির কর্ণধার মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্য এবং তার প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন সময় বিপুল অঙ্কের অর্থ জমা হয়েছে। এর মধ্যে কেবল সাইফুল আলমের গৃহকর্মীর ব্যাংক হিসেবেই প্রায় 16 কোটি টাকা জমা হওয়ার তথ্য মিলেছে। এছাড়া গ্রুপটির চেয়ারম্যান সাইফুল আলম পরিবারের সদস্য বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে খোলা 6টি ব্যাংকের হিসাবে 1,80,900 কোটি টাকা জমা হওয়ার প্রমাণ পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। বিগত 5 বছরের হিসাব পর্যালোচনা করে ওই লেনদেনের তথ্য পেয়েছে এনবিআরের কর অঞ্চল 15। হিসাবগুলোর সর্বশেষ পরিস্থিতিতে মিলেছে 32,400 কোটি টাকা, যেখানে গত 30 জুন পর্যন্ত 6,800 কোটি টাকা জমা ছিল। এনবিআর সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। এনবিআরের আওতাধীন কর অঞ্চল 15 এসালম গ্রুপের আর্থিক লেনদেন এবং কর ফাঁকের বিষয়টি অনুসন্ধান করছে। কর অঞ্চলটির অনুসন্ধানে এখন পর্যন্ত এসালম গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান ও মালিকানার নামে 65টি আয়কর নথির অস্তিত্ব মিলেছে, যা যাচাই বাছাই কাজ চলমান রয়েছে। এনবিআর সূত্র বলছে, ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, আল আরাফা ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংকের মাধ্যমে হিসাবগুলো পরিচালিত হতো। এর মধ্যে 5টি ব্যাংক ছিল এসালম গ্রুপের নিয়ন্ত্রণে। নাম প্রকাশ না করার শর্তে কর অঞ্চল 15-এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গত 5 বছরের তথ্যপত্র যাচাই বাছাই করে ঋণ ও বিক্রির অর্থসহ ব্যাংকগুলোতে এখন পর্যন্ত তাদের 1,80,900 কোটি টাকা জমার সন্ধান মিলেছে। আমরা ওই অর্থের বিপরীতে সরকারি ফান্ডে প্রদত্ত কর পরিশোধ করা হয়েছে কিনা তা যাচাই বাছাই করছি। আমাদের প্রধান লক্ষ্য টাকা যেন বেহাত না হয়ে যায়। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে আহসান এইচ মনসুরের নিয়োগ দেবার পর সংশ্লিষ্ট ব্যাংকগুলো পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়েছে। অনুসন্ধান করতে গিয়ে এনবিআরের আয়কর বিভাগ দেখতে পায় চট্টগ্রাম শহরে ইসলামী ব্যাংকের 5 লাইশের এসএফএ টাওয়ারের শাখায় 22টি স্থায়ী আমানত রয়েছে এসালম পরিবারের। সেখানে গৃহকর্মী মর্জিনা আক্তারের 22টি এফডিআরের জমা হবার অর্থের পরিমাণ 1,03,00,000 টাকা। ওই হিসাব বাদে মর্জিনার আরও বেশ কয়েকটি হিসাবের সন্ধান পাওয়া গেছে। সব মিলিয়ে মর্জিনা আক্তারের হিসাবগুলোতে 15 থেকে 16 কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে কর বিভাগ। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। লেবাননে শত শত ওয়াকি টকিতে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে 20। লেবাননে পেজার বিস্ফোরণে 12 জনের মৃত্যুর ঘটনার একদিন পার না হতেই এবার দেশজুড়ে ওয়াকি টকি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রথমে 14 জন নিহত হবার কথা বলা হলেও পরে এ সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 20 জনে। গতকাল বুধবার বিস্ফোরণে 3 শতাধিক মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর আগে বিস্ফোরণে আহত প্রায় 3,000 মানুষ এবং নিহত হয় শিশুসহ 12 জন। এসব ঘটনায় দেশটির সাধারণ মানুষ এখন কাউকেই মোবাইল ফোন ব্যবহার করতে দেখলে আতঙ্কিত হয়ে উঠছেন। দক্ষিণ লেবাননের দক্ষিণ শহরে একটি মোবাইল ফোনের দোকান থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। সেই ধোঁয়ার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও ঘণ্টাখানেকের মধ্যে বিভিন্ন স্থান থেকে দফায় দফায় বিস্ফোরণের খবর পাওয়া যায়। এর একদিন আগে মঙ্গলবার লেবানন জুড়ে হিজবুল্লাহ যোদ্ধাদের যোগাযোগের জন্য ব্যবহার করা পেজার বিস্ফোরণ ঘটে। বিশ্লেষকদের ধারণা, হিজবুল্লাহর পেজারগুলোতে বিস্ফোরণ ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিকল্পনার ফল। হিজবুল্লাহর কেনা 5,000 পেজারের ভেতরে বিস্ফোরক রেখে দিয়েছিল মোসাদ। লেবাননের একটি নিরাপত্তা সূত্র এবং অন্য একটি সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। যদিও এ খবরের কোনো মন্তব্য করেনি ইসরায়েল।
এরপর গত বুধবার লেবাননে হিজবুল্লাহর ব্যবহার করা ওয়াকি-টকিগুলোতে বিস্ফোরণের ঘটনা ঘটল। দেশটির রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের এসব ঘটনা ঘটে। হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম দক্ষিণ ও পূর্ব লেবাননে একই ধরনের বিস্ফোরণের খবর দিয়েছে। লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবারের হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 450 জন।